সিলেট ভ্রমণ নিয়ে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেটে পৌঁছে আমরা সবার আগে হজরত শাহজালালের দরগাটাকে ঘুরে দেখি। আমরা একদম ভোর 4টা নাগাদ সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো এটা দিয়ে আমাদের যাত্রা শুরু। এ সময় আমাদের আজান হচ্ছিল এবং ভিড়টা অনেকটাই কম। আমরা চারিপাশটা ঘুরে দেখলাম, যদিও ফজরের নামাজের সময় চলছিল, যে কারণে ভালোভাবে ঘুরে দেখা হয়নি। মাজার দেখা শেষে আমরা মালনীছড়া চা বাগানের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। একদম সকাল সকাল আমাদের যাত্রা বিধায় একদম কুয়াশার আমরা হালকা আভাস পাচ্ছি। সূর্য উঠছে, উঁকি দিয়ে ডাকছে আমাদের। আঁকা বাঁকা রাস্তা, দুপাশে সারি সারি চা বাগান, ছোট ছোট পাহাড়। আহা, কি মনোরম দৃশ্য! মনে হচ্ছিল কিছুদিনের জন্য যদি থেকে যেতে পারতাম। আমাদের রাজশাহীতে তো এমন সৌন্দর্য নেই বললেই চলে। সমতল ভূমি। আমরা জানি সিলেট হরিকেল জনপদের অংশ ছিল, আবার টারশিয়ারি যুগের পাহাড়সমূহেরও কিছু অংশবিশেষ এই সিলেটেই রয়েছে। আজ পর্যন্ত শুধু বই পুস্তকেই পড়েছি, আজকে দেখার সৌভাগ্য হলো। মাটির রংটাও অন্যরকম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিছানাকান্দি, সে উদ্দেশ্যে যাওয়া। বিছানাকান্দির রাস্তাটা এতটাও ভালো নয় বড় গাড়ির জন্য, ছোট গাড়ি নিয়ে দিব্যি যাওয়া যায়। যেহেতু আমরা বাসে করে এসেছিলাম, তাই এই বাজারের আগে আর বাস যাবে না, সামনে রাস্তা নেই। সেহেতু আমাদের এখান থেকে একটা সিএনজি অথবা অটোরিকশা করে যেতে হবে। এই মাত্র 3-4 কিলো পথ। তো আমরা অটোকে বেছে নিয়েছিলাম। এখানে রাস্তাটা যদিও নির্মাণাধীন ছিল, তবুও ভালোই লাগছিল। কেমন যেন আঁকা বাঁকা, চাঁদের গাড়ি ফিল। ওই যে দূরের মেঘালয়ের পাহাড়গুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে। যতগুলো পাহাড় দেখা যায় সবগুলোই ভারতের ভূখণ্ডে। বাংলাদেশে শুধু সমতল ভূমি, আমাদের দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। যাক, এতক্ষণে আমরা বিছানাকান্দির মূল স্পটে এসে পৌঁছালাম। যদিও আমাদের ভাগ্যটা একটু খারাপই ছিল, পানিটা আসলে এই সময় শুকিয়ে গিয়েছে। আমাদের আরও 2-3 মাস আগে আসা লাগতো। আমরা পানি ছাড়াই শুধু পাথরের সৌন্দর্য নিয়েই মুগ্ধ হলাম। বিছানাকান্দির মূল স্পটেই একদম সাদামাটাভাবে কিছু খাবারের হোটেল দেখতে পাবেন, যেখানে সাধারণত বাঙালি বিভিন্ন খাবার পাওয়া যায়। এগুলো বেশ সাশ্রয়ী, আপনারা চাইলেই নির্দ্বিধায় এখান থেকে খেতে পারেন। এবং শনিবারে বিশেষ করে এখানে হাট বসে, যেখানে ভারতীয় বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়। বিছানাকান্দি দেখা শেষে চা বাগানের পাশ দিয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা করি। একটা বিষয় খেয়াল করলাম যে এখানে ডুমার বালি যত্র পড়ে আছে। আর একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম যে এখানকার নদী থেকে ডোমার বালি বা মোটা পাথুরে বালি উত্তোলন করা হচ্ছে, যেটা আমাদের এলাকায় একেবারেই বিরল। এবং
এই মোটা বালির দাম অনেক 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 বেশি, যে এখানে ফ্রিতে রাস্তায় পড়ে থাকে। রাবার বাগানের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি জাফলং 0 পয়েন্টের দিকে। ওই দূরে যে পাহাড়গুলো দেখা যায় সেগুলো মূলত মেঘালয় রাজ্যেরই ডাউকি শহরের পাহাড়। জাফলং 0 পয়েন্টে বিশাল একটা মার্কেট রয়েছে, যেখানে মূলত ভারতীয় পণ্যই বেশি পাওয়া যায়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, বিভিন্ন চা বাগান। এখানকার ভারতীয় পণ্যগুলো যেটা মূল্য লেখা থাকে তার থেকে ডাবল দাম হয়ে থাকে। অর্থাৎ কোনো পণ্য যদি লেখা থাকে সেখানে 100 রুপি, সেটা স্বাভাবিকভাবে আপনার থেকে 200 টাকা বা 230 টাকা করে রাখছে। তবে একটা জিনিস ভালো, এগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট, ভারতীয় পণ্য, আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। দূরে যে সারি সারি বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরের বিভিন্ন বাড়ি। বাড়িগুলোর নির্মাণশৈলী দেখতে একদম বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতে হয়। কিভাবে পাথরের মধ্যে খোদাই করে বাড়িগুলো স্থাপন করেছে। জাফলংয়ের মূল জায়গায় যেতে বেশ কিছুখানি পথ হেঁটে যেতে হয়। এই পাহাড়টা বাংলাদেশের অংশের, এটা দিয়ে নিচে নামতে হয় এবং ওই দূরে জাফলংয়ের সেই কাঙ্ক্ষিত দর্শনীয় স্থানটি। এবং দূরে যেই সবুজে ঘেরা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত ভারতেরই অংশ। ওই যে ডাউকি শহর, বাড়িগুলো মনে হয় একেবারে পাথরের গায়ে আঠা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে। ভাবা যায়, খালি চোখে না দেখলে এখানকার সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না। কি মনোরম দৃশ্য, কি অপরূপ আল্লাহ তাআলার সৃষ্টি। মাশাআল্লাহ, চারিদিকে শুধু পাথর আর পাথর। আমরা যেহেতু মার্চ মাসে গিয়েছিলাম, পানিটা অনেকটাই কম ছিল। হয়তো আর 2-1 মাস আগে গেলে পানিটা আরও বেশি থাকতো, আরও বেশি ভালো লাগতো। পুরো যাই হোক, এক এক সময়ের এক এক রকম সৌন্দর্য।
সত্যি বলতে সিলেটের সৌন্দর্য নিজ চোখে না দেখলে এটা উপলব্ধি করা সম্ভব নয় যে আসলে জায়গাটি কেমন। জাফলং থেকে ফেরার পথে রাস্তার পাশে রাবার বাগানগুলো খুব সহজে আমাদের দৃষ্টিগোচর করছিল। বেশ সুন্দর ছিল গাছগুলো, এবং বাগানগুলো তো তার চেয়ে বেশি সুন্দর, সারি সারি গাছ। অনেকে দেখলাম সেখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে, বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা। তারা হয়তো পিকনিক এসেছিল এবং খাওয়া দাওয়াগুলো সেই গাছের ছায়াতেই বসেই করে নিচ্ছে। জাফলংয়ের সৌন্দর্য দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হরিপুরের আগুন পাহাড়। এই পাহাড়ের বিশেষত্ব, এখানকার মাটি একটু গর্ত করেই সেখানে আগুন লাগিয়ে দিলে এরকম দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আমরা দৌড়ে দৌড়ে আগুন পাহাড়ে উঠছি, এবং দৌড়ানোর কারণে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকভাবে ধরা হয়নি। যাই হোক, আগুন পাহাড়ের চূড়ায় উঠে আমরা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছিলাম আগুন জ্বালানোর জন্য, কিন্তু এখানে ঠিক সেভাবে আগুন ধরানো সম্ভব হচ্ছিল না। তো আমরা পাহাড় থেকে নিচে নামার সিদ্ধান্ত নিই, এবং নিচে নেমেই আমরা আগুন ধরাতে সক্ষম হই। এখানে কিন্তু আমরা অন্য কিছু ব্যবহারই করি না, শুধুমাত্র মাটিতে কিছুটা আঁচড় কেটে সেখানে আগুন লাগিয়েছি, এবং দাও দাও করে ভাবে আগুন জ্বলছে। আসলে নিচ থেকে গ্যাস উদ্গীরণ হচ্ছে, যে কারণে সেটাতেই আগুন জ্বলছে, এখানে অন্য কিছুই নেই। এই আগুন পাহাড় নিয়ে আমরা বেশ অনেকক্ষণ ধরে গবেষণা করছিলাম। যদিও রাতের বেলা পাহাড়টাকে ঠিকভাবে আমরা দেখাতে পারলাম না, তবে রাতের বেলার কারণেই এই পাহাড়ের যে আগুনের যে সৌন্দর্য বা আগুন যে জ্বলছে এটা বোঝা যাচ্ছে অনেক ভালোভাবে। হরিপুরের মূল সড়ক থেকে আগুন পাহাড়ের দূরত্ব সর্বোচ্চ 2 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার, কিন্তু এই জায়গাটা অনেকটা থমথমে। রাতের বেলায় আসলে একাকী না আসারই পরামর্শ দেব, কারণ এই জায়গাটা অনেক থমথমে, একদম অন্ধকারে কুটকুট করছিল। আমরা যেহেতু একসাথে এক বাস ছিলাম, আমরাও বেশ ভয়ে ভয়ে এখানে এসেছি। সিলেটে আমরা আরও বেশ কিছু জায়গা ঘুরেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও ধারণ করা হয়নি। যাই হোক, গাজীপুরের ভাওয়ালগড়ের পাশ দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। বেশ ভালো ট্যুর ছিল এটা। আমাদের উত্তরবঙ্গের চিরচেনা যমুনা ব্রিজ, পাশেই রেল সেতু তৈরি হচ্ছে। টকঝাল মিষ্টি বেশ ভালো ছিল আমাদের এই ট্যুর। আবারও যেতে চাই।